হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকের মূলত হাজির হয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে প্রথম যে ইউনিটটা রয়েছে সেখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোশ্চেনের একটা সেট নিয়ে হাজির হয়েছি। এখানে শুধু আমি অ্যান্সার আলোচনা করব না, প্রত্যেকটা অ্যান্সারের বিস্তারিত ব্যাখ্যাও দেব, যে কারণে ভিডিওর একটা ইম্পর্টেন্স থাকছে। অবশ্যই ভিডিওটা মাইনরলি প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করো। আশা করছি এইখান থেকে তোমার কমন কোশ্চেন্স অবশ্যই পাবে, ঠিক আছে? এবারে টোটাল ওভারঅল মহি সঞ্চালন যে তত্ত্বটা, সেই তত্ত্বর উপরে এমসিকিউ কোশ্চেনের 30টা মতো সেট রেডি করেছি। বাছাই করা যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই রকম 30টা এখানে রেডি করা হয়েছে। সেক্ষেত্রে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এইরকম আস্তে আস্তে করে প্রত্যেকটা ইউনিটের ভিডিও আস্তে আস্তে করে আমি দিতে থাকবো, তোমরা অবশ্যই দেখো। এটা পরীক্ষার আগে এই কোশ্চেন সেটগুলো প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের এক্সামে খুব কার্যকরী হবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে ভূগাঠনিক প্রক্রিয়া বা জিওটেকটনিক। সেখান থেকে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে মহিসঞ্চালন তত্ত্ব, যেটা হচ্ছে আলফ্রেড ওয়েগনারের। ঠিক আছে, ইনি হচ্ছেন সেই সায়েন্টিস্ট যিনি হচ্ছেন আলফ্রেড ওয়েগনার। এবারে এইখান থেকে টোটাল 30টা মতো কোশ্চেন্স রেডি করেছি, সেটা এবারে একটা একটা করে দেখতে থাকো। এখানে ফার্স্ট যে কোশ্চেন্সটা আসছে, যে মহিসঞ্চালন মতবাদটি প্রথম বিজ্ঞানসম্মতভাবে প্রকাশ করেন। এবারে 4টে অপশান এখানে দিয়েছে। প্রথমে রয়েছে আর্থার হোমস, দ্বিতীয় রয়েছে আলফ্রেড ওয়েগনার, আলফ্রেড ওয়েভার, আর একটা হচ্ছে ম্যাকেনজি। এবারে এটা একদম বেসিক কোশ্চেন্স, আমরা সবাই জানি মহিসঞ্চালন মতবাদটা যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন আলফ্রেড ওয়েগনার। কত সালে? এটা হচ্ছে 1912 সাল। 1912 সালে আলফ্রেড ওয়েগনার যিনি এই তত্ত্বটা দিয়েছিলেন, যিনি হলেন জার্মান মেটিওরোলজিস্ট। ঠিক আছে, এবারে আর্থার হোমস এটা হবে না, তার মূল কারণ আর্থার হোমস তিনি হচ্ছেন আমাদের যে তাপীয় পরিচলন স্রোত তত্ত্ব সেটা তিনি দিয়েছিলেন। আর আলফ্রেড ওয়েবার, এইখানে অনেক সময় কি হয়, অনেক স্টুডেন্ট এরকম বিশাল কনফিডেন্ট রয়েছে বাট দুটো প্রায় একই টার্ম রয়েছে, যে কারণে সিদ্ধাকটা হয়তো আলফ্রেড রয়েছে মানে এটা টিকমার্ক করে চলে আসলো। সেক্ষেত্রে এই সমস্ত মাইনর মাইনর মিস্টেকগুলো হতে পারে, হ্যাঁ, যে কারণে অবশ্যই খুব সিরিয়াসভাবে এক্সামে প্রত্যেকটা অপশান চুজ করবে। আর ম্যাকেনজি তোমরা জানো যে পাঁচ সংস্থান তত্ত্বের সঙ্গে ম্যাকেনজির নাম জড়িত রয়েছে। ঠিক আছে, তাহলে এটাও হবে না, তাহলে হচ্ছে বেসিক্যালি আলফ্রেড ওয়েগনার। এবারে দ্বিতীয় যে কোশ্চেন্সটা আসছে সেটা হচ্ছে মহিসঞ্চলনের ইংরেজি অনুবাদের নাম কি ছিল। অর্থাৎ মহিসঞ্চলন যে তত্ত্বটা আলফ্রেড ওয়েগনার দিয়েছিলেন তার একটা ইংরেজি অনুবাদ ছিল বা তার ইংরেজি একটা বই ছিল, সে বইটার নাম কি বা গ্রন্থটার নাম কি সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে। সেটা হচ্ছে দ্য অরিজিন অফ দ্য কন্টিনেন্টস অ্যান্ড ওশানস। এটা কত সালে দিয়েছিলেন? 1925 সাল। ঠিক আছে, সালগুলো মাথায় রাখবে কারণ এগুলো কোশ্চেন্স দিতে পারে। আর একটা মহিসঞ্চালন তত্ত্ব তিনি যখন ফার্স্ট 1912 সালে প্রথম দেন এবং সেটাকে লিপিবদ্ধ করেন, সেটা তিনি অবশ্যই জার্মান ভূগোলবিদ ছিলেন বা জার্মান মিটিওরোলজিস্ট ছিলেন, যে কারণে এখানে তার যে তত্ত্বটা সেটা জার্মান ভাষায় লিখেছিলেন। এবারে জার্মান ভাষায় যে তত্ত্বটা লিখেছিলেন তার নাম হচ্ছে এইটা। এটার নাম তোমরা প্রোনাউন্সিয়েশন করতে কিন্তু খুব সমস্যা হবে, যে কারণে এখানে আমি বাংলাতে লিখে দিচ্ছি, সেটা একটু ভালো করে মনে রেখো। ঠিক আছে, প্রথমে হচ্ছে ডাই, তারপরে যে প্রোনাউন্সিয়েশনটা রয়েছে সেটা হচ্ছে এনথেস হাং, এনথেস হাং। ঠিক আছে, তারপরে হচ্ছে ডার, তারপরে কি রয়েছে? কন্টিনেন্টি। ঠিক আছে, আন্ট, আর লাস্টে যে টার্মটা রয়েছে সেটা তোমরা দেখেই বুঝে যাচ্ছ যে ওজেন। ঠিক আছে, ওজেন রয়েছে। তাহলে এই যে তার যে জার্মান ভাষায় যে গ্রন্থটা সেটা হচ্ছে, বা জার্মান ভাষায় তিনি যে বইটা লিখেছিলেন, লিখে দিই ওজেন।
এবারে এটার সাল কত ছিল, অর্থাৎ তিনি যে জার্মান ভাষায় বইটা লিখেছিলেন তার সাল হচ্ছে 1915 সাল। ঠিক আছে, এই 1915 সালে অর্থাৎ 1912 সালে তিনি এই তত্ত্বটা নিয়ে ভেবেছিলেন এবং এই তত্ত্বটা প্রথম বিজ্ঞানসম্মতভাবে প্রকাশ করেন, কিন্তু লিপিবদ্ধ করে তার যে জার্মান ভাষায় যে বইটা লিখেছিলেন সেটা হচ্ছে 1915 সাল নাগাদ। আশা করছি মনে থাকবে। তাহলে এখানে আমার কতগুলো কোশ্চেন্স হয়ে গেল, শুধু খালি দুটো কোশ্চেন্স নয়, এখানে সালগুলোও মাথায় রাখবে, তার যে জার্মান ভাষায় যে বইটার নাম সেটাও ভালো করে একটু মাথায় রাখবে, কত সালে সেটা প্রকাশ করেছিল সেটা একটু ভালো করে মাথায় রাখবে। এবারে 3 নম্বরে যে কোশ্চেন্সটা আসছে, গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত একটি দেশের নাম। আমরা এখানে যে ছবিটা উল্লেখ করেছি এটা হচ্ছে টোটালটা প্যানজিয়ার একটা ছবি। তোমরা যখন মহিষাঞ্চলন তত্ত্বটা পড়েছো জানো, সেক্ষেত্রে প্যানজিয়ার উত্তরের পোর্শনটার থেকে দক্ষিণের পোর্শন এই জায়গা বরাবর আলাদা হয়ে যায়। আলাদা হয়ে নিচেরটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড আর উপরে যেটা 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 চলে যাচ্ছে সেটা হচ্ছে লরেশিয়া বা আঙ্গারা ল্যান্ড। ঠিক আছে, এবারে এই যে গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত একটা দেশের নাম, অর্থাৎ এখানে দেখো সাউথ আমেরিকা রয়েছে, আফ্রিকা রয়েছে, ইন্ডিয়া কিংবা ভারত রয়েছে, আন্টার্কটিকা রয়েছে আর অস্ট্রেলিয়া রয়েছে। তাহলে তোমার এখানে অপশানে উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা কি হবে? হবে না, যে কারণে আমি এটা ক্রস করলাম। ইউরোপ, ইউরোপ তোমার এখানে রয়েছে? নেই, যে কারণে এটাকেও আমি ক্রস করলাম। এশিয়া, এশিয়াও হবে না, কারণ এশিয়া হচ্ছে তোমার উপরের পোর্শনে রয়েছে। ভারতবর্ষটাই অপশানে টিক মার্ক হবে। তাহলে যদি এরকমও কোশ্চেন্স আসে, ধরো এই ভারতবর্ষ না দিয়ে এখানে আফ্রিকা উল্লেখ করলো, সেক্ষেত্রে আফ্রিকায় টিক মার্ক হবে। তাহলে তোমরা গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত যে কটা কন্টিনেন্ট রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নাও। এখানে আমি হাইলাইট করে বলে দিলাম যে অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, ইন্ডিয়া, আফ্রিকা এবং সাউথ আমেরিকা। তাহলে ঠিক আছে, এইটুকু জিনিস আশা করছি মাথায় থাকবে। এবারে নেক্সট আরেকটা কথা বলে দিই, এই যে গন্ডোয়ানার নামটা কি করে হলো। বেসিক্যালি আমাদের ভারতের মধ্যপ্রদেশের গন্ড বলে একটা উপজাতি রয়েছে, যার নাম অনুসারে বেসিক্যালি গন্ডোয়ানা ল্যান্ডের নামটা হয়েছিল। ঠিক আছে, এইটুকু একটা ইনফরমেশন যেগুলো তোমাদের অবশ্যই জানা উচিত। এরপরে 4 নম্বরে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে আঙ্গারল্যান্ডের অপর নাম কি। আমরা সবাই জানি আঙ্গারল্যান্ডের অপর নাম হচ্ছে লরেশিয়া। ঠিক আছে, এবারে এই লরেশিয়াটা আমি এতে বললাম যে প্যানজিয়ার যে উত্তরের অংশ, অর্থাৎ এই যে অংশটা এটা হচ্ছে লরেশিয়া আর নিচেরটা হচ্ছে গন্ডোয়ানালে। আবার লরেশিয়ার অপর নাম আঙ্গারল্যান্ড, সেটাও আমরা জানি, কোশ্চেন সেরকম ঘুরিয়েও দিতে পারে। তাহলে এবারে লরেশিয়ার আন্ডারে বা আঙ্গারল্যান্ডের আন্ডারে কোন কোন মহাদেশ ছিল সেটা আমরা ছবিতে একটু আগে আলোচনা করলাম। এবারে তার মধ্যে প্রথমে আসছে তোমার উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া আর উত্তর এবং মধ্য অংশ, অর্থাৎ এশিয়ার উত্তর অংশটাও এর মধ্যে পড়ছে এবং মধ্য অংশটাও এর মধ্যে পড়ছে। কিন্তু ভারত কিন্তু তখন এর মধ্যে বা এর আন্ডারে ছিল না, বা লরেশিয়া কিংবা আঙ্গারল্যান্ডের আন্ডারে ছিল না। এইটুকু জিনিস ভালো করে মাথায় রাখবে। এবং এই লরেশিয়ার নামকরণটা, তাহলে আমরা এখানে আমি লিখে দিচ্ছি, আঙ্গারাল্যান্ড হচ্ছে প্যানজিয়ার উত্তরের অংশ। এখানে তার ছবিও দিয়ে দিয়েছি। আমরা জেনারেলি জানি এটা হচ্ছে উত্তর দিক ম্যাপে, এটা হচ্ছে তোমার দক্ষিণের পোর্শন, এটা হচ্ছে পূর্বের পোর্শন আর এটা হচ্ছে পশ্চিমের পোর্শন। ঠিক আছে, তাহলে আমাদের লরেশিয়াটা বেসিক্যালি উত্তর দিকে রয়েছে। ঠিক আছে, মানে ছিল আর কি, যেটা উম, আলফ্রেড ওয়েগনারের মত অনুযায়ী। এবারে লরেশিয়ার আন্ডারে কোন কোন কন্টিনেন্ট গুলো আসছে এটা একটু ভালো করে মাথায় রাখবে, আমি এখানে লিখে দিচ্ছি। উত্তর আমেরিকা, এগুলো একটু ভালো করে নোট ডাউন করে নাও। তারপরে নেক্সট আছে ইউরোপ, তারপরে এশিয়ার, এশিয়ার বেসিক্যালি উত্তরের অংশটাও আসছে এবং মধ্য অংশটাও আসছে। আরেকটা হচ্ছে ইউরোপ। ঠিক আছে, এইটুকু জিনিস আশা করছি মনে থাকবে তোমাদের। নেক্সট হচ্ছে আঙ্গারাল্যান্ড নামটি দেন যে ভূতত্ত্ববিদ তিনি হলেন, এখানে অপশানে রয়েছে আলফ্রেড ওয়েগনার, এডওয়ার্ড সুয়েস, ফ্রান্সিস বেকন, এডওয়ার্ড সুইডিশ। এবারে উম, এখানে বেসিক্যালি অপশান যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে এডওয়ার্ড সুয়েস। ঠিক আছে, এডওয়ার্ড সুয়েস হলেন একজন অস্ট্রিয়ার ভূতত্ত্ববিদ, এটুকু মাথায় রাখবে।
তাহলে অস্ট্রিয়ার ভূতত্ত্ববিদ যিনি হচ্ছেন এডওয়ার্ড সুয়েজ, তিনি আঙ্গারাল্যান্ডটির নামটি দিয়েছিলেন। ঠিক আছে, এবারে লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যে সৃষ্টি হয়েছিল কোন সাগর? এখানে অপশানে দিয়েছে তেথিস সাগর, কাস্পিয়ান সাগর, ভূমধ্য সাগর এবং লোহিত সাগর। এখানে ছবিটা লক্ষ্য করো এবারে, লরেশিয়া এবং গন্ডোয়ানা এটাই বলেছে তো। তাহলে লরেশিয়া গন্ডোয়ানার যে কন্টিনেন্টটা সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে লরেশিয়া আর এটা হচ্ছে গন্ডোয়ানা। তাহলে এই দুটোর মাঝখানে বেসিক্যালি তোমার তেথিস সাগর, এই জায়গাটায়, দাঁড়াও কালারটা চেঞ্জ করি পেনের, এই জায়গাটা বেসিক্যালি তেথিস সাগর অবস্থান করেছিল এই জায়গাটায়। ঠিক আছে, তাহলে মাঝখানে তেথিস সাগর, উপরেরটা লরেশিয়া আর নিচেরটা হচ্ছে গন্ডোয়ানা। তাহলে এইটুকু জিনিস আশা করছি মাথায় থাকবে। এটা তো একটা ধরনের কোশ্চেন্স হলো। এবারে কোশ্চেন্স এরকম হতে পারে, ধরো কোশ্চেন্স এরকম আসলো যে প্যানজিয়ার মধ্যে সৃষ্ট বিস্তৃত জলভাগের নাম কি? সেক্ষেত্রে অপশান কিন্তু তোমার তেথিস সাগরই হবে। অর্থাৎ একটা সময় এটা প্যানজিয়া ছিল, এবারে প্যানজিয়ার মাঝখানে এরকম ফাট ধরে তোমার তেথিস সাগর সৃষ্টি হয়েছে, তখন সেটা লরেশিয়া এবং গন্ডোয়ানা হিসেবে আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। তাহলে যদি কোশ্চেন্স এরকম আসে যে প্যানজিয়ার মধ্যে সৃষ্ট বিস্তৃত যে জলভাগ তার নাম কি, সেটাও তেথিস সাগর হবে। এরপর নেক্সট, আমি এই প্রশ্নের উত্তরটা আমি বলবো না, এতক্ষণ আমি কিন্তু আলোচনা করে দিয়েছি। এবারে তোমরা চিন্তা ভাবনা করে দেখো, গন্ডোয়ানা ল্যান্ড নামে পরিচিত অপশান এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে, কোনটা হবে তোমরা আমাকে একটু ভেবে বলো তো। অপশান এ তে রয়েছে যেমন উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উপদ্বীপীয় ভারতবর্ষ। অপশান বি তে রয়েছে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উপদ্বীপীয় ভারত, আন্টার্কটিকা। কি মনে হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড কোন কোন কন্টিনেন্টগুলো নিয়ে হয়েছিল? আমি একটু আগেই আলোচনা করেছি, সেটা হচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উপদ্বীপীয় ভারতবর্ষ আর আন্টার্কটিকা। ঠিক আছে, এবারে নেক্সট 8 নম্বরে যে কোশ্চেন্সটা আসছে সেটা হচ্ছে ওয়েগনারের মতে প্যানজিয়া যে যুগে ভাঙতে শুরু করে তা হলো, অর্থাৎ এখানে 4টে যুগের নাম বলেছে। তোমরা আশা করি এই কোশ্চেন্সটার অ্যান্সার জানো, তবু আমি এখানে বলে দিই, সেটা হচ্ছে মেসোজয়িক। ঠিক আছে, অর্থাৎ ওয়েগনারের মতে প্যানজিয়া যে যুগে ভাঙতে শুরু করেছিল সেটা হচ্ছে মেসোজয়িক যুগে। এবারে 9 নম্বরে যে কোশ্চেন্সটা আসছে, ওয়েগনারের মহিসঞ্চালনের জন্য কয়টি বলের কথা বলেন বা কয়টি শক্তির কথা বলেন? তোমাদের কার মনে আছে একটু খালি কমেন্টে জানাও এই কোশ্চেন্সটার অ্যান্সার, তাড়াতাড়ি কমেন্টে জানাও। এটার অ্যান্সার হবে বেসিক্যালি দুটি। ঠিক আছে, অর্থাৎ জোয়ারি শক্তি আর একটা হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল। লিখে নিচ্ছি। তাহলে দুটো শক্তির নাম কি আশা করি মাথায় থাকবে। এবারে নেক্সট আমি 10 নম্বরের কোশ্চেনে চলে যাচ্ছি। 10 নম্বরের কোশ্চেন হচ্ছে ওয়েগনারের মতে মহাদেশ সমূহের নিরক্ষরেখামুখী সঞ্চালনের কারণ কি? এটা তোমরা থিওরি পড়লে কিন্তু সবাই এটা বলতে পারবে, বলো। নাহলে কমেন্টে অবশ্যই জানো এটার এ বি সি ডি 10-এর কোন অ্যান্সারটা রাইট হবে। এটা বেসিক্যালি বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি। ঠিক আছে, প্রথমে রয়েছে দুটো শক্তি, একটা হচ্ছে চন্দ্র এবং সূর্যের জোয়ারি শক্তি, দ্বিতীয় রয়েছে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি। একটু আগে আমি যেটা আলোচনা করলাম যে ওয়েগনারের মহিসঞ্চালন তত্ত্বের ক্ষেত্রে তিনি যে দুটো শক্তি বা বলের কথা বলেছিলেন সেটা হচ্ছে জোয়ারি শক্তি এবং বৈষম্যমূলক অভিকর্ষজ বল শক্তি। এবারে এখানে বৈষম্যমূলক অভিকর্ষজ বল কাজ করেছিল বলে মহাদেশগুলোর নিরক্ষরেখামুখী সঞ্চালনের হয়েছিল আর কি। এবারে সূর্য এবং চন্দ্রের জোয়ারি শক্তির ফলে তাহলে কি হয়েছিল? এক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে যে সরে গিয়েছিল, অর্থাৎ এই দেখো এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। এবারে এটা যে পশ্চিম দিকে সরে গিয়েছিল, আমরা ম্যাপে আমি এইটা বললাম যে এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এটা পূর্ব দিক, এটা হচ্ছে তোমার উত্তর দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক। তাহলে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার যে পশ্চিম দিকে সরে গিয়েছিল, এটার মূল কারণ হচ্ছে চন্দ্র এবং সূর্যের জোয়ারি শক্তি। তাহলে কোশ্চেন্স যদি আসে সেক্ষেত্রে এটাও তোমাদের আশা করছি মাথায় থাকবে। এটা হচ্ছে উত্তর আমেরিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকার যে
পশ্চিম দিকে সঞ্চালন। তাহলে এইটুকু জিনিস মাথায় রাখবে আশা করছি। এবারে 11 নম্বরে যেটা আসছে, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা পৃথক হতে শুরু করে যে সময়, তা হলো মেসোজোয়িক যুগ, হোলোসিন উপযুগ, ক্রিটেশিয়াস উপযুগ এবং টারসিয়ারি উপযুগ। এই 4টে অপশনের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? ক্রিটেশিয়াস উপযুগ। 6.5 কোটি বছর আগে বেসিক্যালি ক্রিটেসিয়াস উপযুগে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা আস্তে আস্তে করে পৃথক হতে শুরু করে। অর্থাৎ এই যে দক্ষিণ আমেরিকা আর এইটা হচ্ছে আফ্রিকা, ঠিক আছে, এই দুটো পৃথক হতে শুরু করেছিল 6.5 কোটি বছর আগে। যুগটার নাম হচ্ছে, মানে উপযুগটার নাম হচ্ছে ক্রিটেসিয়াস উপযুগ। ঠিক আছে, এইটুকু জিনিস আশা করছি মাথায় থাকবে। এবারে 12 নম্বর কোশ্চেন আসছে যে উত্তর আমেরিকা ও ইউরোপ মানে পৃথক হয়ে কোন মহাসাগরের সৃষ্টি করে। প্রথমে আমি এটা বলে দিই যে উত্তর আমেরিকা এবং ইউরোপ পৃথক হতে শুরু করেছিল সেম, অর্থাৎ ক্রিটেসিয়াস উপযুগে, অর্থাৎ 6.5 কোটি বছর আগে ক্রিটেসিয়াস উপযুগে। আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা যেরকম আলাদা হয়েছিল, সেরকম ইউরোপ, এটা হচ্ছে ইউরোপ আর এটা হচ্ছে তোমার উত্তর আমেরিকা। তাহলে ইউরোপ এবং উত্তর আমেরিকাও ক্রিটেসিয়াস উপযুগে আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে এরাও দুজন আলাদা হয়ে গেছিল। তাহলে এখানে আমি কিন্তু অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার বলে দিচ্ছি কিংবা আলোচনা করে দিচ্ছি, এইটুকু জিনিস মাথায় রাখবে। আর ক্লাসটা ইন্টারেস্টিং লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং নতুন চ্যানেলে ভিজিট করে থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও জয়েন হতে পারো। এই সমস্ত কোশ্চেন অ্যান্সারের পিডিএফ আমরা সেখানে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আর চলো তাহলে ক্লাসটা কন্টিনিউ করা যাক। প্রথমত হচ্ছে তোমার উত্তর আমেরিকা ও ইউরোপ পৃথক হয়ে কোন মহাসাগরের সৃষ্টি করে। এখানে 4টা অপশন রয়েছে: ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং কুমেরু মহাসাগর। কোনটা হবে? তোমাদের কোনটা রাইট মনে হচ্ছে? এখানে ছবিতে লক্ষ্য করো, উত্তর আমেরিকা হচ্ছে তোমার এইটা, এবং এটা হচ্ছে তোমার ইউরোপ। আলাদা হয়ে এইখানে কি মহাসাগর রয়েছে? আটলান্টিক মহাসাগর। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবারে হচ্ছে 13 নম্বরে যে কোশ্চেন্সটা আসছে, উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ কি। অর্থাৎ আমি একটু আগেই বলেছি, তোমরা এখানে ভেবে আমাকে বলে এর অ্যান্সারটা কি হবে। একটু আগে কিন্তু আমি এটা 10 নম্বর কোশ্চেনে এটা বলে দিয়েছিলাম, কিন্তু এটা একটু ভালো করে ভেবে বলো কোনটা অ্যান্সার হবে। অর্থাৎ অ্যান্সার ডি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ জোয়ারি বল। জোয়ারি বল কাজ করেছিল, বা তোমার চাঁদ ও সূর্যের আকর্ষণের ফলে যে জোয়ারি শক্তি উদ্ভব হয়েছিল, তার ফলে উত্তর এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে গিয়েছিল, ঠিক আছে। এবারে এখানে আবার একটা কথা বলি, যে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি, যেটা একটু আগে আলোচনা করলাম, সেটা হচ্ছে মহাদেশগুলোর যে নিরক্ষরেখামুখী সঞ্চালন, তার ফলে মানে সেটার মূল কারণ হচ্ছে এই বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি। এবারে 14 নম্বরে যে কোশ্চেন্সটা আসছে, অস্ট্রেলিয়া এবং ভারতে পরস্পর থেকে দূরে সঞ্চালনের ফলে যে মহাসাগরের সৃষ্টি হয়। এখানে হচ্ছে তোমার অস্ট্রেলিয়া, এটা হচ্ছে তোমার ভারত। তাহলে অস্ট্রেলিয়া ভারত পরস্পর থেকে দূরে সরে যাওয়ার ফলে কোন মহাসাগরের সৃষ্টি করেছে? এখানে অ্যান্সার রয়েছে প্রশান্ত মহাসাগর, হবে না। ভারত মহাসাগর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আটলান্টিকও হবে না, কুমেরু মহাসাগর হবে না। তাহলে এইটুকু জিনিস আশা করছি ক্লিয়ার হচ্ছে। এবারে 15 নম্বরে যে কোশ্চেন্সটা আসছে, সেটা হচ্ছে বর্তমানে মহাদেশগুলির দীর্ঘ কোটি বছর পর পুনরায় সংযুক্ত হয়ে গঠন করবে। অর্থাৎ বিভিন্ন সায়েন্টিস্টরা এটা অনুমান করছেন যে আজ থেকে প্রায় 20 কোটি বছর পর, আজ থেকে প্রায় কত কত বছর পর? 20 কোটি বছর পর আবার আম, তোমার পুনরায় আমাদের যে মহাদেশগুলো রয়েছে সেগুলোর আবার সংযুক্তি ঘটবে। তো এই রকম ঘটনাকে সায়েন্টিস্টরা বলেছেন যে প্যানজিয়া অল্টিমা। এটুকু জিনিস ভালো করে মাথায় রাখবে, এগুলো হবে না অপশানের মধ্যে। এটা হচ্ছে প্যানজিয়া অল্টিমা, প্যানজিয়া অল্টিমা, যেটা আজ থেকে প্রায় 20 কোটি বছর পর সায়েন্টিস্টরা অনুমান করেছেন, জাস্ট হাইপোথিসিস, এটা কনফার্ম কিছু নয়, যে অনুমান করেছেন যে আবার মহাসাগরগুলো পুনরায় তোমার সংযুক্তি ঘটবে, এবং যেটা তৈরি করবে সেটা হচ্ছে প্যানজিয়া অল্টিমা। এবারে 16 নম্বরে যে কোশ্চেন্সটা আসছে, জলবায়ু, ভূপ্রকৃতি, উপকূল রেখার সাদৃশ্য, জীবাশ্মের বন্টন প্রভৃতি
ঘটনা যে মতবাদকে সমর্থন করে। এখানে তোমার 4টে মতবাদ রয়েছে। এখন যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে সেটাই হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, অর্থাৎ মহীসঞ্চালন মতবাদ। সমুদ্রবক্ষের বিস্তৃতিও হবে না, পাত সঞ্চালন হবে না, তারপরে ভূগাঠনিক মতবাদও হবে না। এরপরে নেক্সট 17 নম্বরে যে কোশ্চেন্সটা হচ্ছে, হিমবাহ, কয়লা, জিপসাম এবং সৈন্ধব লবণ, ঠিক আছে, প্রভৃতির সঞ্চয় মহীসঞ্চালনের কোন সংক্রান্ত প্রমাণ দেয়? এখানে অপশান টোটাল 4টে রয়েছে। এবারে আমরা যদি এই থিওরিটা খুব ভালো করে পড়ে থাকি, এর অ্যান্সার সবাই জানি, সেটা হচ্ছে পুরা জলবায়ুগত প্রমাণ, ঠিক আছে। এবারে 18 নম্বরে যে কোশ্চেন্সটা হচ্ছে, একটি উদ্ভিদ জাতীয় জীবাশ্ম হলো, এখানে অপশান তোমার 4টে দিয়েছে। এবারে তোমরা এইখানে কয়েকটা জিনিস একটু খুব ভালো করে মাথায় রাখতে হবে, আমি সেটা বলে দিচ্ছি। উদ্ভিদ জীবাশ্মর উদাহরণ বা নাম এখানে জিজ্ঞেস করেছে, সেখানে প্রথমে রয়েছে সাইনোথাস। সাইনোথাস বেসিক্যালি একটা সরীসৃপের উদাহরণ, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি প্রত্যেকটার। সরীসৃপের উদাহরণ হচ্ছে সাইনোথাস, যেটা বেসিক্যালি পাওয়া যায় ব্রাজিল, আর্জেন্টিনা এবং মধ্য আফ্রিকাতে। এটা হচ্ছে সরীসৃপ, তাহলে অপশান এ হচ্ছে না। অপশান বি কি রয়েছে, সেটা হচ্ছে গঙ্গা মাস্টারিস। এবারে এই যে গঙ্গা মাস্টারিস, এটা একটা হচ্ছে লতা কিংবা ফার্নের উদাহরণ, ঠিক আছে। তাহলে এটা বেসিক্যালি যে আমাদের গন্ডোয়ানা ল্যান্ড যেটা রয়েছে, সমগ্র গন্ডোয়ানা ল্যান্ডে এই উদ্ভিদ প্রজাতিটা পাওয়া যেত। তাহলে সমগ্র গন্ডোয়ানা ল্যান্ডে এই লতা জাতীয় যে ফার্নটা সেটা পাওয়া যেত। আর সি হচ্ছে ওফোসাম। ওপোসাম হচ্ছে ক্যাঙ্গারু জাতীয় প্রাণীর একটা উদাহরণ, ঠিক আছে। প্রাণী হচ্ছে ওপোসাম, এবং এটা অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকাতে পাওয়া যেত। এবং লাস্ট যেটা রয়েছে মেসোসরাস। মেসোসরাস একটা সরীসৃপের উদাহরণ, যেটা হচ্ছে কুমির প্রজাতি, ঠিক আছে, যেটা বেসিক্যালি তোমার ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি জায়গাতে পাওয়া যেত। তাহলে এটা হচ্ছে তোমার কুমির, লিখে দিই। তাহলে এবারে অপশান তোমরা বলো যে কোনটা এর কারেক্ট অ্যান্সার হবে। তোমরাই বলো যে একটা উদ্ভিদ জাতীয় জীবাশ্মের উদাহরণ কোনটা। অপশান বি। অপশান বি যেটা রয়েছে গঙ্গা মাস্টারিস, যেটা লতা কিংবা ফার্ন, এটা হচ্ছে একটা উদ্ভিদ জাতীয় জীবাশ্মের এক্সাম্পল, ঠিক আছে। তাহলে মেসোসরাস হচ্ছে কুমির, যেটা কোথায় পাওয়া যায়, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, এই সমস্ত জায়গাগুলোতে মেসোসরাস পাওয়া যায়। ওপেসাম বা ওপোসাম যেটা রয়েছে, সেটা হচ্ছে ক্যাঙ্গারু জাতীয় প্রাণী, যেটা অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকাতে পাওয়া যাচ্ছে। তারপরে গঙ্গা মাস্টারিস, যেটা হচ্ছে সমগ্র গন্ডোয়ানা ল্যান্ডে পাওয়া যেত। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন্স হতে পারে, যে কারণে আমি টোটাল অপশানগুলোকে নিয়ে আলোচনা করে দিলাম, ঠিক আছে। নেক্সট 19 নম্বরে যেটা রয়েছে, অ্যাপেলোসিয়াম পর্বতমালা কোন দেশে অবস্থিত? 4টে অপশান রয়েছে। অ্যাপেল ফোন কিংবা আইফোন কোথায় পাওয়া যায় বলো তো? আমেরিকাতে। অর্থাৎ এটা মনে রাখার সব থেকে সহজতম উপায়, অ্যাপেলোসিয়াম পর্বতমালা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে। এবারে হচ্ছে 20 নম্বরে যে কোশ্চেন্সটা আসছে, সেটা হচ্ছে হার্সেনিয়ান এবং ক্যালেডোনিয়ান ভাঁজের সাদৃশ্য দেখা যায় কোন মহাসাগরের পার্শ্ববর্তী দেশগুলিতে? এখানে অপশান টোটাল 4টে রয়েছে। এখানে রাইট অ্যান্সার হবে আটলান্টিক মহাসাগর। অর্থাৎ এখানে দেখো, একটা ছবি আমি শো করেছি, সেটা হচ্ছে এখানে নর্থ আমেরিকা, আফ্রিকা এবং ইউরোপ। এবারে এখানে দেখো, অরেঞ্জ কালারের, ডিপ অরেঞ্জ কালারের যে জায়গাগুলো রয়েছে, এইটা, এটা, এটা, এই সমস্তগুলো হচ্ছে তোমার ক্যালেডোনিয়ান যে ভাঁজ তার একটা দৃষ্টান্ত। আর এই যে এরিয়াগুলো দেখতে পাচ্ছ, এই একটা এরিয়া, এই একটা এরিয়া,
কিংবা এই যে একটা এরিয়া, এই এরিয়াগুলো বেসিক্যালি তোমার হার্সেনিয়ান ভাঁজের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এটা কোন মহাসাগরের পার্শ্ববর্তী দেশগুলোতে দেখা যায়? আটলান্টিক মহাসাগরের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বেসিক্যালি এই দুটো ভাঁজ দেখা যায়। ঠিক আছে, তার ছবিটা এখানে আমি দেখিয়ে দিলাম। নেক্সট 21 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার জিগসফিটের ধারণা প্রদান করেন কি? এখানে অপশান টোটাল 4টে রয়েছে। উত্তর যেটা হবে সেটা হচ্ছে ওয়েগনার, আলফ্রেড ওয়েগনার, যিনি জিগসফিটের ধারণা দিয়েছিলেন। এবং জিগসফিটের কনসেপ্টটা তোমরা সবাই জানো যে মহাদেশগুলোর পরস্পর যে উপকূল রেখাগুলো রয়েছে, যেগুলো পরস্পরের সঙ্গে নিখুঁতভাবে জোড়া লাগানো সম্ভব, কিংবা জোড়া লাগানোর চেষ্টা করলে সেটা জোড়া লাগানো যাবে। তো সেই ঘটনাটাকেই তিনি বলেছিলেন জিগসফিট। এবারে এটা ভিডিও আকারে আমি এখানে প্রেজেন্ট করে দিচ্ছি, এটা একটু দেখে নাও। আর এরপরে নেক্সট 22 নম্বরে যে কোশ্চেন্সটা আসছে সেটা হচ্ছে ওয়েগনারের মতে আগ্নেয় উদ্ভিদজাত সাদৃশ্য আটলান্টিক মহাসাগরের যে দেশগুলির উপকূলে দেখা যায় তা হলো, এখানে টোটাল 4টে অপশান দিয়েছে। উত্তর যেটা হবে সেটা হচ্ছে উত্তর আমেরিকা এবং ইউরোপ। উত্তর আমেরিকা এবং ইউরোপের মধ্যে এই আগ্নেয় উদ্ভিদের একটা সাদৃশ্য দেখা গেছিল, সেটার থেকে তিনি প্রুভ করেছিলেন যে মহাদেশের সঞ্চারণ ঘটেছে। এবারে 23 নম্বরে যে কোশ্চেন্সটা আসছে, মেরু ভ্রমণের ধারণা কে দেন? এটা খুব ভালো করে মাথায় রাখবে, এই কোশ্চেন্সটা আসতে পারে কিন্তু এক্সামে। সেটা হচ্ছে রানকর্ন এবং ব্ল্যাকেট, এর দুজন হচ্ছেন ব্রিটিশ বিজ্ঞানী, এবং এরাই হচ্ছেন এই মেরু ভ্রমণের ধারণা দিয়েছিলেন, যেটা বেসিক্যালি আমাদের যে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে মেরুর যে আস্তে আস্তে করে স্থানান্তর ঘটেছে সেগুলোকেই বেসিক্যালি বলা যায় যে মেরু ভ্রমণ কিংবা পোলার ওয়ান্ডারিং। ঠিক আছে, 24-এ যে কোশ্চেনটা আসছে, জোয়ারি শক্তি এবং বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি কার্যকর হলে পৃথিবীর আবর্তন 1 বছরের মধ্যে থেমে যাবে, এটি কে বলেছিলেন? অর্থাৎ আমাদের যে আলফ্রেড ওয়েগনারের মহাসঞ্চালন তত্ত্বটা রয়েছে সেটা সমালোচনা পার্টটার দিকে যদি যাই, সেক্ষেত্রে সেখানে হ্যারন জেফ্রিস, যিনি এই সমালোচনাটা করেছিলেন, তিনি বলেছিলেন যে জোয়ারি শক্তি এবং বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি যদি কার্যকর হয় সেক্ষেত্রে পৃথিবীর আবর্তন 1 বছরের মধ্যেই থেমে যাবে। ঠিক আছে, এটা সমালোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন। এবারে 25-এর দাগে যে কোশ্চেন্সটা আসছে সেটা হচ্ছে এডওয়ার্ড সুয়েজ পৃথিবী পৃষ্ঠে যে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঞ্চলকে কয়টি ভাগে বিভক্ত করেছিলেন? এটা তোমরা ফার্স্ট সেমিস্টারে যখন পড়েছিলে তখন যে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন সেক্ষেত্রে সেখানে ছিল। এই কোশ্চেন্সটা কেন দিয়েছি, কারণ এটা আমাদের মহাদেশীয় সঞ্চালনের ক্ষেত্রেও এটা রিলেটেবল একটা কনসেপ্ট, যে কারণে তোমাকে এটাও কোশ্চেন্স ইন্টারলিঙ্ক কোশ্চেন্স আসতে পারে। সেটা হচ্ছে তোমার এডওয়ার্ড সুয়েজ পৃথিবী পৃষ্ঠকে টোটাল 3টি ভাগে ভাগ করেছিলেন, যেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, মধ্যস্তর এবং বহিঃস্তর। এটা একটু আমি এখানে লিখে দিচ্ছি। এই 3টে ভাগে তিনি ভাগ করেছিলেন। এবারে 26 নম্বরে যে কোশ্চেন্সটা রয়েছে, মেরু ভ্রমণ বা পোলার ওয়ান্ডারিং অবস্থা মহাদেশের সঞ্চালনের সপক্ষে ড্যাশ সংক্রান্ত প্রমাণ। এখানে টোটাল 3টে অপশান আছে। কোনটা হবে? তোমরা যারা পড়েছো জানো, সেটা হচ্ছে পুরা চুম্বকীয় প্রমাণ। এটা হচ্ছে পোলার ওয়ান্ডারিং এর যে সঞ্চালন সেটা নিয়ে। এবারে 27-এর যে কোশ্চেন্সটা আসছে সেটা হচ্ছে ম্যাচ দ্য ফলোয়িং, অর্থাৎ এখানে ক স্তম্ভ এবং খ স্তম্ভ দেওয়া হয়েছে, এরকম কোশ্চেন্সও তোমাদের আসতে পারে। হ্যাঁ, এরকম ড্যাশ পূরণ, তারপরে তোমার ক স্তম্ভ খ স্তম্ভ মেলানো, এগুলোও আসবে। তাহলে এখানে টোটাল যে অপশানসগুলো দিয়েছে ক স্তম্ভ এবং খ স্তম্ভ, সেক্ষেত্রে আমরা এখানে যে কটা পড়েছি বা জানি, জিগসফিট জিগসফিট যেটা রয়েছে সেটার কনসেপ্ট বা সেটা কোন কনসেপ্ট, সেটা হচ্ছে ভূতাত্ত্বিক প্রমাণ সংক্রান্ত একটা ধারণা, যেটা হচ্ছে জিগসফিট। তাহলে এখানে আমি সি লিখে দিলাম, প্রথম যেটা জানি। তারপরে হচ্ছে লরেশিয়া। লরেশিয়া বেসিক্যালি কার অন্তর্গত? সেটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত, তাহলে এখানে আমি বি লিখলাম। আর নেক্সট আরেকটা যেটা রয়েছে সেটা তোমরা হয়তো জানবে না, সেটা হচ্ছে উড ফসিল পার্ক। এটা বেসিক্যালি অবস্থিত জয়সলমেরে। ঠিক আছে, আর লাস্ট যেটা বাকি থাকছে সেটা হচ্ছে ভাবচক্র বা ভারচক্র, যেটা হচ্ছে ওড়িশাতে। তাহলে এরমভাবে ম্যাচ দ্য ফলোইং তোমরা যেটা জানো সেটা আগে করবে, যেটা জানো না সেটা তাহলে লাস্টে পড়ে থাকলো এবং সেটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে অপশান যে কটা রয়েছে 4টে, তার মধ্যে কোনটা হবে? একের সি বা একের তোমার সি হচ্ছে, তাহলে একের সি বা সি এর
এক কোনটা রয়েছে, সি এর এক কোনটা রয়েছে, এই যে সি এর এক, তারপরে বি এর দুই, বি এর দুই, তারপরে ডি এর তিন, ডি এর তিন, এবং এর চার, মানে অর্থাৎ এর এই 4 নম্বর অপশানটা, অর্থাৎ এর চার, অর্থাৎ ডি যে অপশানটা সেটা হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি ক স্তম্ভ খ স্তম্ভ মেলানোটা বুঝতে পারলে। এরকম ভাবে তোমাদের ক স্তম্ভ এবং খ স্তম্ভটা মেলাতে হবে। এবারে নেক্সট যেটা ক স্তম্ভ খ স্তম্ভ মেলানোর মধ্যে আসছে সেটা হচ্ছে ওয়েগনার। ঠিক আছে, প্রথমে ক স্তম্ভতে আছে ওয়েগনার। ওয়েগনার কি তত্ত্ব দিয়েছিলেন? মহী সঞ্চালন তত্ত্ব। এখানে মহী সঞ্চালনের অপশান রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে তোমার এ, অপশান এ। তারপরে নেক্সট ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন বেসিক্যালি তার একটা বই, বিখ্যাত বই, যেটা হচ্ছে নোভাম অর্গানাম। তোমরা যারা পড়েছে তারা অবশ্যই জানো। এবারে এডওয়ার্ড সুয়েজ, সি, সিটা বেসিক্যালি অ্যান্সার কি হবে? এডওয়ার্ড সুয়েজ, যিনি হচ্ছেন লরেসিয়ার নামকরণ করেছিলেন। মনে পড়ছে? এবারে রানকন যেটা, সেটা হচ্ছে মেরু ভ্রমণের সঙ্গে ইন্টারলিঙ্ক রয়েছে। এটা যদি আমরা নাও জানি, সেক্ষেত্রে আমরা তিনটে যদি সলভ করে নিই, সেক্ষেত্রে আমার অ্যান্সার এখানে পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে বি এর এক, অর্থাৎ বি এর এক কোথায় রয়েছে? এইখানে, এখানেও রয়েছে বি এর এক। এবারে দেখো তারপরে হচ্ছে এর তিন, অর্থাৎ এর তিন এখানেও রয়েছে, এখানেও রয়েছে। তারপরে দেখো সি এর চার, সি এর চার এখানে নেই, তাহলে এই অপশনটা কাটা গেল, সি এর চার এখানে রয়েছে। তারপরে হচ্ছে তোমার ডি এর দুই, অর্থাৎ ডি এর দুই এটা রয়েছে। তাহলে রাইট অ্যান্সার বা রাইট অপশন কোনটা হবে? এইটা। তাহলে এইভাবে তোমরা চুজ করবে। এবারে নেক্সট 29-এর যে কোশ্চেন্সটা আসছে সেটা হচ্ছে স্টেটমেন্ট রিলেটেড কোশ্চেন্স, অর্থাৎ বিবৃতি ওয়ানে বলছে যে সমস্ত মহাদেশের মিলনের ফলে যে সুবৃহৎ মহাদেশ গঠিত হয় সেটা হচ্ছে প্যানজিয়া। অ্যাবসলিউটলি রাইট একটা কথা, অর্থাৎ সমগ্র মহাদেশ মিলেই তো প্যানজিয়া তৈরি করেছিল, বাট প্যানজিয়া নামে অভিহিত ছিল। এবারে নেক্সট বিবৃতি 2 বলছে ব্রাজিলের উপকূল থেকে 2000 মিলিয়ন বছর প্রাচীন পাথরের বেল্ট, যেটা পশ্চিম আফ্রিকার পাথরের সাথে মিল পাওয়া যায়। অর্থাৎ আমরা জানি ব্রাজিল হচ্ছে তোমার দক্ষিণ আফ্রিকার একটা অংশ। এবারে সেটা হচ্ছে তোমার আফ্রিকার পশ্চিমের সঙ্গে যদি ম্যাচ খাওয়ায়, সেটা হচ্ছে জিগসফিট যে ধারণাটা, সেটা প্রপারলি ম্যাচ করে যাবে। যে কারণে এটাও রাইট অ্যান্সার, এবং এই যে প্যানজিয়াকে আলোচনা করার ক্ষেত্রে এটা একটা সঠিক ব্যাখ্যা বলা যেতে পারে। অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ দুটো বিবৃতিই সঠিক। অর্থাৎ ব্রাজিল উপকূল থেকে 2000 মিলিয়ন বছরের প্রাচীন পাথরের বেল্ট, যেটা পশ্চিম আফ্রিকার পাথরের সঙ্গে মিল পাওয়া যায়, এটাও সঠিক একটা বিবৃতি, এবং প্রথমটাও সঠিক একটা বিবৃতি, এবং বিবৃতি 2 হচ্ছে বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ অপশান 2, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে 30 বা লাস্ট যে কোশ্চেন্সটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক স্তম্ভ খ স্তম্ভ মেলানো। এর বিষয় হচ্ছে বয়স, এবং এর বিষয় হচ্ছে ভূতাত্ত্বিক যুগ। তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স বলতে পারো, কারণ এরকম কোশ্চেন্স প্রচুর আসতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটার কবে কবে কত কত বছর আগে প্রত্যেকটা যুগ ছিল, আর দ্বিতীয় কথা এগুলো অর্ডার অনুযায়ীও সাজাতে যেতে পারে। অর্থাৎ সবার আগে কোন যুগ ছিল, বা সব থেকে প্রাচীন যুগের নাম কি, তারপরে কোন যুগ রয়েছে, এরকম 4-5টা আলাদা এলোমেলোভাবে দিয়ে দিল। এবারে তোমাকে বলবে যে বয়স অনুযায়ী প্রাচীন থেকে নবীন সাজাও। সেক্ষেত্রে তোমাদের যদি বয়সের এগুলো যদি মনে না থাকে, সেক্ষেত্রে তোমরা এরকম সাজাতে পারাটা অসম্ভব একটা ব্যাপার। যে কারণে এখানে আমাদের যে কটা 4টে যুগের কথা বলেছে, প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে 6.5 কোটি বছর। 6.5 কোটি বছর আমরা বেসিক্যালি যেটা জানি সেটা হচ্ছে ক্রিটেসাস যুগ। ঠিক আছে, তাহলে ক্রিটেসাস যুগ হচ্ছে এ, এখানে হচ্ছে, এবং 24.4 কোটি বছর, 24.4 কোটি বছর আগে কোন যুগ ছিল? সেটা হচ্ছে পার্মিয়ান যুগ, যেটা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে এ বি দুটো হয়ে গেল। সি হচ্ছে 20.8 কোটি বছর আগে কোন যুগ এসেছিল? 20.8 কোটি বছর আগে আমরা বই পড়েছি, সেটা হচ্ছে ট্রায়াসিক যুগ এসেছিল। তাহলে অপশান সি এখানে রাইট অ্যান্সার হচ্ছে। এবং ডির দাগে যেটা রয়েছে 14.4 কোটি বছর আগে কোন যুগ এসেছিল? সেটা হচ্ছে জুরাসিক, অর্থাৎ অপশান ডি। এখানে আরেকটা কথা সেটা বলে রাখি, তোমাদের যে কার্বনিফেরাস যুগ যেটা, সেটা সব থেকে প্রাচীন, সেটা হচ্ছে কার্বনিফেরাস যুগ এসেছিল 34 কোটি বছর আগে।
তাহলে যদি এখানে তোমার অপশন কার্বনিফেরাস ভরে দিত বা এর মধ্যে থাকতো, সেক্ষেত্রে তোমাকে এই 34 অপশনটা চুজ করতে হতো। তাহলে এই টোটাল 30টা এমসিকিউ কোশ্চেন্স আলোচনা করলাম। আলোচনাটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলের সঙ্গে থেকো, লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম তোমাদের পরীক্ষার আগে আগে সমস্ত টপিকের আলোচনা আমাদের এই চ্যানেলে চলে আসবে, যে কারণে তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের এই কোশ্চেন্স অ্যান্সারগুলো খুব ভালো করে রেডি করো, কারণ তোমাদের এক্সাম তো আর বেশি দিন বাকি নেই, যে কারণে তোমাদের খুব ভালো করে এই সমস্ত বিষয়গুলো রেডি করতে হবে। আর এরকম আমাদের অনলাইন ফ্রি ক্লাস সব আস্তে আস্তে করে আসতে থাকবে, যে কারণে তোমাদের সাপোর্টের খুব দরকার রয়েছে। সবাই খুব ভালো থেকো। আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখলাম।